ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দেয় বিকাল 4টে। ইরফান ভার্সিটি শেষে অফিস করে ফিরেছে মাত্র। মায়রাকে ঘরে দেখল না, বিরক্ত হলো বোধহয়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়, এরপর একটা প্যান্ট পরে নেয়। ব্যালকনি থেকে ঠকঠক আওয়াজ পেয়ে সেদিকে যায়। ঘর থেকে ব্যালকনিতে পা রাখলে চোখ মুখে বিস্ময় ভর করে। মায়রা মেঝেতে গোল হয়ে বসেছে, তার চারপাশে অনেকগুলো টব রাখা, সবগুলোতে একটা একটা করে ফুলের গাছ লাগানো। বেলি ফুল, গোলাপ ফুল আর নয়নতারা, এই 3টি ফুল আনিয়েছে মায়রা। কোলের উপর একটা টবে খুব মনোযোগের সহিত মাটি ভরছে। এরপর লাস্ট ছোট্ট নয়নতারা ফুলের গাছটা নিয়ে খুব সুন্দর করে গেঁথে দিল টব ভর্তি মাটির মাঝে। সব কাজ শেষ করে মেয়েটা বিশ্ব জয় করা এক হাসি দেয়। দ্রুত বসা থেকে উঠে ব্যালকনি থেকে রুমে আসার জন্য এগোতে নিলে ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় বাঁকিয়ে ব্যালকনির মেঝেতে তাকালো। সে ভেবেছিল এই লোকটা আসার আগেই সব পরিষ্কার করবে, কিন্তু তা তো পারল না। এখন তাকে কি করবে লোকটা? ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি, আমাকে 5 মিনিট টাইম দিন প্লিজ। ইরফান মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রার কপালে গালে অসংখ্য জায়গায় মাটি লেগে। ইরফান ডান হাত উঠিয়ে মায়রার কপালে লেগে থাকা মাটি ঝেড়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, বাড়িতে আরো অনেকে আছে, তারা করবে। মায়রার মন খারাপ করে বলে, রীতা তো ঘুমিয়েছে। ইরফান গম্ভীর গলায় বলে, আরো 2জন আছে। মায়রা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন? ইরফান কিছু বলল না। মায়রা উদ্বিগ্ন কণ্ঠে বলে, আপনি যাওয়ার পর এ বাড়িতে 2টো মহিলা আসে, তাদের নাকি কেউ পাঠিয়েছে। তারা এই বাড়িতে কাজ করবেই, কারণ এই বাড়িরই কেউ তাদের পাঠিয়েছে। কিন্তু আপনার বাবা মা কেউই জানে না এই ব্যাপারে। কেমন ভুতুড়ে একটা ব্যাপার না? ইরফান শান্ত চোখে মায়রার কথাগুলো শুনল। ঠোঁট বাঁকায় সামান্য, বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর জিজ্ঞেস করে, এসব কোথায় পেয়েছো? মায়রা উৎফুল্লতার সাথে উত্তর দেয়, আপনার বাবা এনে দিয়েছে। একটু থেমে আবদারের সুরে বলে, এগুলো কি এখানে রাখতে পারবো? ইরফান মায়রার দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকে, এরপর প্যান্টের পকেটে হাত গুজে ঘরের ভেতর যেতে যেতে ছোট করে বলে, পারবে। তারিক নেওয়াজ কিছুক্ষণ আগে মায়রাকে ডেকে রেডি হতে বলেছেন, হসপিটাল নিয়ে যাবে এজন্য। গতকাল যে বিড়ালের খামচেতে একটা বাড়তি কাজ হয়ে আছে। মায়রা তারিক নেওয়াজের কথা চুপচাপ মেনে নিয়ে দ্রুত রেডি হতে নিল। সে গোসল করে বেরিয়ে ঘরের চারিপাশে চোখ বুলালো, ইরফানকে কোথাও দেখল না। মায়রা মনে মনে স্বস্তিই পেল। উনি ঘরে থাকলে রেডি হতে অনেক ঝামেলা পোহাতে হয়। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। এখন পর্যন্ত সে মোটামুটি খুশি, তবে এনায়ের জন্য মন খারাপ হয়। যদিও আগামীকাল নাকি এনায় আপু এখানে আসবে, এই ভেবে একটু খুশি খুশি লাগছে। ভাবনার মাঝে ঘর থেকে তারিক নেওয়াজ বেরিয়ে আসে। এগিয়ে এসে মায়রার মাথায় হাত দিয়ে বলে, রেডি হয়েছ আম্মু? মায়রা মাথা নেড়ে বলে, জি বাবা, চলুন। তারিক নেওয়াজ মায়রার হাতের কবজি ধরে এগিয়ে গেলেন। মায়রা হেসে তারিক নেওয়াজের সাথে পা মেলায়। গেটের বাইরে পা রাখলে মনটা কেমন যেন বিষণ্ণতায় ভরে যায়। আজ থেকে প্রায় অনেকগুলো মাস তার প্রতিটি প্রয়োজনে ইরফান ছিল, সব কাজে ইরফান থাকতো। এখন নেই কেন? ভার্সিটি থেকে যে আসলো, এরপর কোথায় গেল? কোনো কাজে গিয়েছে? কিন্তু তাকে নিয়ে গিয়ে এই ইঞ্জেকশন দিয়ে এনে কাজ করা যেত না? মায়রার মন খারাপ হলো। সবসময় তার প্রতিটি প্রয়োজনে ইরফানকে পাশে পাওয়ার পর হঠাৎ ইরফানের জায়গায় অন্য কাউকে পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। পা চলছে, তবে দৃষ্টি থেমে নেই। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তিনি কোথায়। ভাবলো হয়তো সত্যি কোনো ইম্পর্টেন্ট কাজে গিয়েছে। একদম মেইন গেটের কাছে গিয়ে কি মনে করে যেন পিছু ফিরে ইরফানের ব্যালকনির দিকে তাকায়। এবারেও হতাশ হয় ব্যালকনিতে ইরফানকে না দেখতে পেয়ে। ঘাড় ঘুরিয়ে সামান্য সামনেই তাকাতে গিয়েও তাকালো না। দৃষ্টি ওপর দিকে উঠালে ছাদের কোনায় ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়রা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। পায়ের গতি কমল। অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। সে তো ভেবেছিল লোকটা খুব ইম্পর্টেন্ট একটা কোনো কাজে ব্যস্ত, তাই তাকে নিয়ে যাচ্ছে না। কিন্তু উনি তো কোনো কাজ করছেন না, বরং চুপচাপ দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে সিগারেট ফুঁকছে। মায়রা অবাক হয়ে শুধু ইরফানকে দেখল। গাড়িতে ওঠার আগ পর্যন্ত মায়রা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল ইরফানের দিকে। ভীষণ অভিমান জমল ছোট্ট মনে। সবসময় তার সাথে থাকা মানুষ হঠাৎ সঙ্গ ছেড়ে দিলে যেমন বিশ্রী অনুভূতি হয়, মায়রা তেমনি হলো। তারিক নেওয়াজ গাড়ির ডোর খুলে দিলে মায়রা উঠে বসে। এরপর আবারও জানালা দিয়ে ছাদের দিকে তাকায়।
ইরফান এক হাত পকেটে রেখে আরেক হাতে সিগারেট ফুঁকছে। দৃষ্টি মায়রার পানে। মায়রা তাকিয়ে রইল আরও বেশ খানিকক্ষণ। এরপর অভিমানে চোখজোড়া নামিয়ে নেয়, দৃষ্টি রাস্তার পানে রাখে। সিগারেট খাওয়া তার কাছে বেশি ইম্পর্টেন্ট। মায়রার ইচ্ছে করলো সে ইঞ্জেকশন দিবে না, ইরফান কেন নিয়ে যাবে না তাকে। এইটুকুই মানতে পারছে না মেয়েটা। ভীষণ মন খারাপ নিয়ে আরেকবার ছাদের পানে তাকায়। এখনও ইরফানকে সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে। তারিনাজ গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে ইরফান মিলিয়ে যায়। মায়রার অভিমানের পাল্লা ভারী হয়। এনায়া মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে আছে। বাড়ির কথা মনে পড়ছে। ফাইজ কোথায় গিয়েছে কে জানে। কাল রাতে কি হয়েছে তার একদমই মনে নেই। সকালে উঠে মাথাটাও ভীষণ ভারী ভারী লাগছিল। আজ সারাদিন মাথাটা ভার লেগেছে। ফাইজ সকাল সকাল তাকে সকালের খাবার খাইয়ে কোথায় যেন গিয়েছে। তার সাথে কোনো কথাই বলেনি। ইনায়া আসলে বুঝতে পারছে না ফাইজ কি কোনো কারণে রেগে আছে তার উপর। রাতে কি কিছু হয়েছিল যার ফলে ফাইজ তার উপর রেগে আছে। সে তো কিছুই মনে করতে পারছে না। শুধু মনে আছে সে ফাইজের জন্য বসে অপেক্ষা করছিল। তারপর যে কি হয়েছে তার মনে নেই। ভাবনার মাঝেই ফাইজের গলার আওয়াজ পায়, লিটল কুইন। এনার পিছু ফিরে তাকায়। ফাইজকে কেমন যেন এলোমেলো লাগলো। ফাইজ এগিয়ে আসে। ইনা একটা সুতি শাড়ি গায়ে জমিয়েছে, মাথায় আঁচল টানা। ফাইজ ইনায়কে দেখে মৃদু হাসলো। দু হাতের আঁজলায় ইনার মুখটা নিয়ে মৃদু স্বরে বলে, কেমন আছো লিটল কুইন। ইনায় অবাক হয়ে তাকায়, একটু চুপ থেকে বলে, ভালো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? ফাইজ ইনার গাল থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। তীব্র হতাশ কণ্ঠে বলে, আই এম সরি লিটল কুইন, তোমাকে টাইম দিতে পারছি না। আমি ভীষণ ডিস্টার্ব। আমি ভালো নেই। সুখের দিন বন্ধু ছাড়া পানসে লাগে। বন্ধু নেই, তাই তুমি নামক সুখ আমি উপভোগ করতে পারছি না। কি করব বলো। ইনায়া অবাক হলো ফাইজের কথা শুনে। এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে আপনার বন্ধুর সাথে? ফাইজ চট করে উঠে দাঁড়ালো। ইনায়ের মাথা থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়। পেছনে হাত দিয়ে ইনায়ের চুলগুলো খুলে দেয়। নীরব চোখে ইনায়ের দিকে চেয়ে থাকে। ইনায়া লজ্জা পায়। চোখ নামিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে বলে, কিছু বলবো না, কিছুই করব না। আপাতত সব তুলে রাখছে লিটল কুইন। তুমি আমাকে একটা ইম্পর্টেন্ট পরামর্শ দাও তো। বন্ধুর অভিমান কিভাবে ভাঙানো যায়। ফাইজের প্রথম কথা শুনে ইনায়া লজ্জা পেলেও শেষ কথাটা শুনে অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। প্রশ্ন করে, আপনার কোন বন্ধু অভিমান করেছে আপনার উপর? ফাইজ মন খারাপ করে বলে, শুদ্ধ। ইনার বিস্ময়ের মাত্রা বেড়ে পাহাড় চূড়ায় পৌঁছানোর মতো হলো। অতঃপর অবাক হয়ে বলে, আপনি মিথ্যা বলছেন। শুদ্ধ ভাই এমন ধরনের মানুষ নয়। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বিলিভ করছো না কেন? তোমার ভাই এতটাও সাধু না। কিন্তু শুদ্ধ ভাই রাগ পরি অভিমান করতে পারে, থাকতে পারে না। সে ওই ধরনের মানুষই নয়। আপনি তাকে চেনেন না। ফাইজ ভ্রু কুঁচকে বলে, আমার লিটিল কুইন তো দেখি ভীষণ বোকা। শুদ্ধকে আমার চেয়ে তুমি বেশি চেনো। শুদ্ধ এমনই, বুঝলে। ভার্সিটি লাইফে এরকম অনেক ঘটনা ওর সাথে আমার হয়েছে। মাঝে অনেকদিন ঠিকঠাকই ছিল। আবার আমি অনেকদিন পর রেগে ভুলভাল বলেছি। ওরও লেগে গিয়েছে। এখন কি করা যায় ভাবছি। এনার হঠাৎ শুদ্ধকে জুতো ছুঁড়ে মারার কথা মনে পড়ল। কথাটা মনে আসতেই নিজেই হেসে ফেলল। ফায়েজ ভ্রু কুঁচকে বলে, হাসছো কেন? এনা হাসি আটকে বলল, জুতো মারুন, তাহলে শুদ্ধ ভাই খোলস থেকে বেরিয়ে আসবে। ফাইজ বোকা চোখে এনার দিকে তাকালো। শুদ্ধর হাওয়া তার বউয়ের মাঝেও একটু একটু আছে মনে হচ্ছে। ফাইজ কিছু বলল না। তার ভালো লাগছে না। সে সবসময় একটুতে রাগে, কিন্তু এটা নেওয়া যায়। ইরফানও সবসময় রাগে, কিন্তু ওর কারোর সাথে তুলনা নেই। ওর টপিক বাদ। তবে এই ফাজিল শুদ্ধ রাগলে ফাইজের ভয় লাগে। একেবারে গার্লফ্রেন্ডের মতো অভিমান রাগ করে বসে থাকে। সেও বয়ফ্রেন্ডের মতো বসে বসে শোক পালন করে। কি জীবন তার। আসলে এরা সব ব্রিটিশ। বিয়েটা করলো, সাথে শান্তিও পালালো। তার সুখ শান্তি আশা করাই বোকামি। শুদ্ধ তাকে জ্বালিয়েই মারবে। ঠিক থাকলে তার কাজে বাগড়া দিবে হাসতে হাসতে। ঝামেলা বাঁধলে তার থেকে মুখ ফিরিয়ে তাকে অসুস্থ বানাবে। ফাটা কপাল তো তারই। হসপিটাল থেকে বাড়ি ফিরল মায়রা। তারিনাজ তাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মায়রা বাড়িতে প্রবেশ করলো। আজ নতুন যে দুটো কাজের মেয়ে এসেছে তাদের মাঝে একজন এসে দরজা খুলে দেয়। মায়রা টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠেই ইরফানের ঘরে যায়। দুঃখের ব্যাপার, ঘরে কোথাও ইরফান নেই। মায়রার ভীষণ মন খারাপ। মেয়েটা দ্রুত চেঞ্জ করে নিল। এরপর হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেয়। এখনো ইরফানকে ঘরে দেখতে না পেয়ে মায়েরা ছোট ছোট পায়ে ছাদের দিকে যায়। যাওয়ার সময় তো ইরফানকে ছাদে দেখলো, যদি সেখানে থাকে। কিন্তু সে বরাবরই হতাশ। নেই ইরফান। মেয়েটার এত মন খারাপ হলো, কোথায় লোকটা। সবকিছু কেন যেন বিরক্ত লাগলো। ছাদের কোনায় গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানে না সে ইরফানকে কেন খুঁজছে, কিন্তু সে খুঁজছে।
তাকে ডক্টরের কাছে না গিয়ে বাসায় বসেছিল। এটাই মায়েরা মেনে নিতে পারছে না বলে আবার নিজের ওপর রাগ হচ্ছে। ওই লোক যা ইচ্ছে করুক, তার কি। সন্ধ্যার পরপর ইরফানদের বাড়িতে শুদ্ধ এসে হাজির হয়। তার মাকে নিতে এসেছে। ত্রিনা বেগম সামিয়াকে রেডি হতে বললেন, সাথে মায়েরাকেও রেডি হতে বললেন। মায়েরা ইতস্তত করছিল, শুদ্ধর বাড়িতে সে কখনো যায়নি। ত্রিনা বেগম বুঝিয়েছে তারা আবার আগামীকালকেই চলে আসবে। এরপর ত্রিনা বেগম আবারও যাবে শুদ্ধর বাড়ি, কিন্তু মায়েরাকে এখানেই রেখে যাবে। একদিনের জন্য মায়েরা তার সাথে গিয়ে থাকুক। মায়েরার এমনিতে ভীষণ মন খারাপ। ইনা আপু নেই, সাথে ইরফানের জন্য মন খারাপ লাগছে ভীষণ। তাই রাজি হলো। নতুন জায়গায় গিয়ে একটু থাকলে ভালো লাগবে। তাছাড়া টিনা বেগম তো আর নিজের মানুষের মতনই তার। তার সাথে যেতে ইতস্তত হওয়ার কিছু নেই। তাই ঝটপট রেডি হয়ে সামিয়া, মায়রা আর টিনা বেগম শুদ্ধর সাথে বেরিয়ে পড়ে। শুদ্ধ গাড়ি চালানোয় ব্যস্ত, মুড অফ তার। হঠাৎই মাথায় কিছু আসলো। মিটিমিটি হেসে মায়রার উদ্দেশ্য বলে, সিসিটিভি কেমন আছো? মায়রা ভ্রু কুচকে বলে, সিসিটিভি কে ভাইয়া? তুমি? আর কে আছে এই ক্রেডিট নেওয়ার? মায়রা মুখ ছোট করে বলে, কেমন অদ্ভুত নাম। মায়রার পাশে বসা স্বামীও হেসে ফেলল। শুদ্ধ আবারও বলে, ইরফান কোথায় জানো? মায়রার মুখ চোখে উৎফুল্লতা দেখা যায়। বিচলিত কণ্ঠে বলে, উনি কোথায় ভাইয়া? শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মায়রা থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, উনি যেখানেই থাকুক, নেই ভালো হয়েছে, নয়তো আমাকে আপনাদের বাড়িতে যেতে দিত না। শুদ্ধ বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতে পকেট থেকে ফোন বের করে মিটিমিটি হেসে বলে, ইরফান একটা ভয়ঙ্কর মিটিংয়ে আছে মায়রা। মায়রা ভ্রু কুচকে বলে, ভয়ঙ্কর মিটিং আবার কেমন? তোমার জন্য ভয়ঙ্কর মিটিং, আমাদের জন্য একদম সাদামাটা। ত্রিনা বেগম ছেলের পাশে সিটে বসে এগিয়ে গিয়ে শুদ্ধর কান টেনে বলে, এই বাঁদর, ওকে জ্বালাচ্ছিস কেন? শুদ্ধ মুখ ছোট করে বলে, ওহ মা, কান ছাড়ো। আমি সবসময় সবাইকে টাটকা খবর দিই, তাই সবাই আমাকে ভিলেন ভাবে। এইসব কি নীতি? ত্রিনা বেগম শুদ্ধর কান ছেড়ে বলে, তোর টাটকা খবর মানেই তো অপর পাশে মানুষ শুধু জ্বলবে। শুদ্ধ হেসে ফেলল। কিন্তু মায়েরা হাসলো না। সামিয়া মেয়েটা শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে তার ভালো লাগে, ভীষণ মজার মানুষ সে। কিন্তু সে ফারাকে শুদ্ধর সাথে দেখার পর থেকে তার মন খচখচ করে কেন যেন। ত্রিনা বেগমকে বললে তিনি বলেন, এরকম কিছু না। ত্রিনা বেগমের কথায় যদিও সামিয়া মেয়েটা স্বস্তি পায়, তবে পুরোপুরি না। সামিয়ার মনে প্রশ্ন জাগে, শুদ্ধ কি তাকে চেনে না? তার সাথে যে শুদ্ধর বিয়ে ঠিক, এটা কি শুদ্ধ জানে না? মেয়েটা বুঝলো না। শুদ্ধ তাকে দেখেনি, কথা বলা তো দূর, তাকে চেনে না এজন্য কথা বলে না, নাকি অ্যাভয়েড করে, এটা সে বুঝতে পারে না। কিছুক্ষণের মাঝেই শুদ্ধ তাদের বাড়ির সামনেই গাড়ি ব্রেক কষে। বাড়ির ভেতর গিয়ে শুদ্ধ ইরফানের ফোনে কল করে, রিসিভ হলো না। শুদ্ধ ইরফানের ফোনে মেসেজ করে, মায়রাকে আমার বাসায় এনেছি, এখন আমার চাচাতো ভাইকে আনতে যাচ্ছি, বুঝলি? মায়ের থেকে 3 বছরের বড়। হাউ কিউট ম্যাচিং। 2 মিনিট না যেতেই শুদ্ধর ফোনে কল আসে ইরফানের। শুদ্ধ রিসিভ করলো। ওপাশ থেকে ইরফান রেগে বলে, তোকে ছাড়বো না আমি। শুদ্ধ দুঃখ দুঃখ মুখ করে বলে, আমি বুঝলাম না, তুই আর ফাইজ আমাকে ছাড়তে চাস না কেন বলতো? আমি না হয় বিয়ে করিনি, তাই এতিম, কিন্তু তোরা তো বিয়ে করছিস রে বাবা। বউয়ের হক বন্ধুকে দিতে চাস? ছ্যা ছ্যা ছ্যা, তোদের নিয়ে আমি আর পারি না বাপু। ইরফান বিরক্ত হয়ে বলে, তোর ভাইকে আনবি না ওখানে, নয়তো ওকেও ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আরে ভাই, আমি সুন্দর বলে আমার চাচাতো ভাইও সুন্দর। এসব ভাবনা ছেড়ে ফেল, তোদের শুধু ধরার ধান্দা। ইরফান রেগে বলে, ওকে কেন নিয়ে গেলি বেয়াদব? শুদ্ধ নিঃশব্দে হেসে হেসে নিল। এরপর নিজেকে সামনে বলে, কার কথা বলছিস বাবু? ইরফান দাঁত কিরমির করলো। ফোঁস করে শ্বাস ফেলে বলে, বাড়ি গিয়ে যেন আমার বউকে আমার ঘরে পাই। বলেই খট করে কল কেটে দিল। শুদ্ধ হেসে ফেলল। আপাতত বডিতে একটু এনার্জি পাওয়া গেল। ইরফান বাড়িতে ফিরেছে মিনিট 10 হলো। হাত ঘড়িতে একবার সময় দেখলো 10টা বাজে। ঘরে মায়রাকে না দেখে বিরক্তি হয়। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে গেলে তাকে জিজ্ঞেস করে মায়রার কথা। মেয়েটা জানায় মায়রা শুদ্ধদের বাড়িতে গিয়েছে, আর ফেরেনি। ইরফান বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো। পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে, হ্যাঁ বল, মায়রা কি করছে শুনবি? ইরফান চুপ করে আছে। শুদ্ধ আবারও বলে, মায়রা তো আমার চাচাতো ভাইয়ের কোলে ওঠার জন্য খুব বায়না করছিল, বুঝলি? আমি বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ইরফান তোমাকে কোলে নেওয়ার জন্য 2 পা 2 হাত খাড়া করে রেখেছে। বেচারি এটা শুনে একটু থামলো। কথাগুলো বলেই কলটা মিউট করে শব্দ করে হাসলো শুদ্ধ। ওপাশ থেকে ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, 10 মিনিটে ওকে রেখে যাবি এখানে। শুদ্ধ কল আনমিউট করে গলা ছেড়ে সিরিয়াস হয়ে পড়ল, আরে আজ অনেক রাত হয়েছে, কাল সকালে ওকে দিয়ে আসবো, মাকে সহ। আজ ঘুমা বাবু। একটু থেমে বলে, ঘুম পাড়ানি মাসি পিসি, মদের বাড়ি এসো। ইরফান রেগে চিৎকার করে বলে, ওকে দিয়ে যা শুদ্ধ। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়, এর বউকে আনাই ভুল হয়েছে। একবার বলেছে দিয়ে আসতে হবে মানে হবেই। হতাশ কণ্ঠে বলে, তোর বউ তুই নিয়ে যা, আমাকে বলছিস কেন?
শুদ্ধর কথা শুনে ইরফান শান্ত হয়, কিছুক্ষণ চুপ থেকে বলে, কাজ আছে আমার, তুই রেখে যা, রাগাস না আমায়। শুদ্ধর কাছে একটু অদ্ভুত লাগলো, যে ছেলে সব কাজ ফেলে তার গ্রামের পথ এখান থেকে প্রায় 3 ঘন্টা সেখানে যেতে পারে, আর এখানে তার বাসায় আসতে 30 মিনিটও লাগবে না, অথচ ইরফান আসছে না, কাজের দোহাই দিচ্ছে। শুদ্ধ হেসে বলে, ওকে যাচ্ছি, তবে যেতে 2-3 ঘন্টা লেট হবে। ওয়াই? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এতিম ছেলেকে বলছিস তোর বউ রেখে আসতে, আমি একটু চান্স নিব না? সাদামাটা একটা ডেট হয়ে যাক তোর বউর সাথে, কি বলিস? এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরিয়ে দেখাবো, হাতে হাত রেখে হেঁটে। কল কেটে গিয়েছে। শুদ্ধ হাসলো। যা, তাকে তো শেষ কথাটা করতেই দিল না, কানে টান দিয়েছে, এবার ঘাড় এমনি আসবে। ইরফান ডান হাতের মুঠোয় শক্ত করে ফোন চেপে ধরে, যেন ফোন এইভাবেই গুড়িয়ে দেবে। শুদ্ধর গলা চেপে ধরতে না পারায় ফোনের উপর সেই ঝাল মেটাচ্ছে। সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে, কোনো দিকেই তাকালো না, সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ে। রোমা নেওয়াজ ঘরে ছিল না, তারিক নেওয়াজ চেয়ারে বসে অফিসে টুকটাক কাজ করছিল। ইরফানকে দেখে ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ওকে এনে দাও। তারিক নেওয়াজ ছেলের কথা বুঝলেন না, প্রশ্নসূচক দৃষ্টি রেখে বলে, কাকে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলে, তোমার ছেলের বউকে। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজের কেন যেন হাসি পায়, তবে নিজেকে সামনে বলল, মায়েরা তো শুদ্ধর বাসায় গিয়েছে, তোমার ফুপি নিয়ে গেছে, কালকেই চলে আসবে, চিন্তা করো না। কথাটা বলে আবারও কাজে মনোযোগ দেয়। ইরফান এগিয়ে এসে রেগে বলে, ওকে এক্ষুনি এনে দিবে, অল টাইম তোমার কথা সব হবে না। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজের কেন যেন হাসি পায়, তবে নিজেকে সামলে বলে, মায়েরা তো শুদ্ধর বাসায় গিয়েছে, তোমার ফুপি নিয়ে গেছে, কালকেই চলে আসবে, চিন্তা করো না। কথাটা বলেই আবারও কাজে মনোযোগ দেয়। ইরফান এগিয়ে এসে রেগে বলে, ওকে এক্ষুনি এনে দিবে, অল টাইম তোমার কথায় সব হবে না। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজ অবাক হয়, বসা থেকে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, কিন্তু তুমি গেলেই তো পারো, আমাকে বলছো কেন? ইরফানের গম্ভীর গলা, তবে শান্ত কণ্ঠে তীব্র আফসোসের সুরে বলে, লিটল গার্লের সাথে আমাকে জড়িয়ে তুমি কাজটা একদম ঠিক করনি বাবা। তারেক নওয়াজ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান আর কিছু বলল না, ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শক্ত গলায় বলে, ওকে এনে দাও এক্ষুনি। তারেক নওয়াজ প্রশ্নাত্মক চোখে ইরফানের প্রস্থান দেখল। তিনি ইরফানকে একটুও বুঝলেন না, মায়রাকে বিয়ে করে ইরফান এখনো আফসোস করছে, আবার মায়রাকে দূরেও রাখছে না। কেমন যেন দুটো একসাথে মিলছে না। সবচেয়ে বড় কথা, ইরফান মায়রার কাজগুলো তাকে দিয়ে কেন করাচ্ছে? বিকেলে মায়রাকে হসপিটাল নিয়ে গেল, ইরফান বলেছিল, এখন শুদ্ধর বাসা থেকে তাকে আনতে বলছে, ইরফান কি চাইছে? বেশ কিছু প্রশ্ন মাথায় নিয়ে রাতেই মায়রাকে আনতে যাওয়ার জন্য বের হলো। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ইরফানের ব্যবহারে, কথাবার্তায়, চালচলনে। সময় রাত 10টা 15 মিনিট। ফাইজ শুদ্ধর বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজালে মায়রা এসে দরজা খুলে দেয়। ফাইজ মায়রাকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছেন? মায়রা মাথা নেড়ে জবাব দেয়। ফাইজ শুদ্ধর কথা জিজ্ঞেস করলে বলে, ঘরে। ফাইজ আর কিছু বলল না। মায়রা অবাক হয়েছে একটু, পরে আবার ভাবলো শুদ্ধ তো তার বন্ধু, আসতেই পারে। সে দরজা আটকে ঘরে চলে যায়। ফাইজ শুদ্ধর ঘরে গিয়ে দেখলো শুদ্ধ টান টান হয়ে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমিয়েছে? ভাবনা রেখেই শুদ্ধকে ডাকলো, এই শুদ্ধ। ফাইজের গলা পেয়ে শুদ্ধ তড়াক করে চোখ মেলে তাকায়। দেওয়াল ঘড়িতে একবার সময় দেখলো, ভালোই রাত। এখানে কেন? দ্রুত শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়, খালি গা, পরনে একটা ট্রাউজার। শুদ্ধ শান্ত হয়ে তাকায় ফাইজের দিকে, এরপর গম্ভীর গলায় বলে, যারা আমাকে নিয়ে আফসোস করে তাদের সাথে আমি মরে গেলেও থাকি না। ফাইজ অসহায় কণ্ঠে বলে, ভুলে জানা ভাই, মন থেকে বলিনি, বিশ্বাস কর। রেগে গিয়েছিলাম খুব, তাই ভুলভাল বলেছি। ইনা পুরো রাত পরে পড়ে পড়ে ঘুমিয়েছে। তুই বল, বিয়ের রাত নিয়ে সবার কত স্বপ্ন থাকে, আমার একদম ভেস্তে গিয়েছে রে, তাই মাথা ঠিক ছিল না। শুধু বুঝলো ফাইজের কথা, মুখ বাঁকিয়ে বলল, আমি তো 2-3 ঘন্টা প্যারা দিতে চেয়েছিলাম। তোর ভাইকে একটা ঘুমের ওষুধের 4 ভাগের 1 ভাগ দিতে বলেছিলাম, ওর ডোজ সর্বোচ্চ 2 ঘন্টা থাকতো। তোর ভাই মাতব্বরি করলো, তুই আমায় নিয়ে আফসোস করছিস, যা এবার। আমার লাগবে না তোকে, তোকেও আমাকে লাগবে না। কথাটা বলেই ফাইজকে ঠেললে ফাইজ শুদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলে, তোরও লাগবে আমাকে, আমারও লাগবে তোকে। বল, আমি রেগে কি যে বলছি, ভুলে জানা শোনা ভাই আমার। তোর জন্য আমি বাসরটা করতে পারছি না, তাইলে বুঝ তোকে আমার লাগবে কি না। কথাটা বলতে বলতে ফাইজ শুদ্ধর পিঠে আলতো হাতে কয়েকটা থাপ্পড় দেয়। শুদ্ধ হাসলো, কিন্তু শব্দ করলো না। গম্ভীর গলায় বলে, একটা শর্তে ভুলে যাব। ফাইজ শুদ্ধকে ছেড়ে ভ্রু কুঁচকে বলল, কি শর্ত? সবকিছুতে রাজি হয়ে যাচ্ছি, বল। শুদ্ধ গাল চুলকে
মিটিমিটি হাসল। অতঃপর বলে, তোর বাসর ঘরে আমাকে এক কোণে জায়গা দিতে হবে। ভাইয়ের চোখ মুখ কুঁচকে তাকায়, এই বেয়াদব জীবনেও শুধরোবে না। রেগে বলল, আমি বাসর করবই না, এবার শান্তিতে থাক। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে, কি বলছিস? আমার বোনকে বিয়ে করার আগে ডক্টরটা দেখাবি না? এনারা তো কপাল পুড়ল। ফায়েজের বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধকে ধাক্কা দিয়ে বাইরে যেতে যেতে বলে, যা, আমার কাজ শেষ, তোর বোন ওয়েট করছে। শুদ্ধ ফায়েজকে টেনে ধরে বলে, আমাকে উস্কে দিয়ে পালাচ্ছিস কেন? আয়, রোমান্স করে যা, আমি রেডি। আয় সোনা। ফায়েজ চোখ মুখ কুচকে তাকায়, রেগে বলে, এই বেয়াদব, আমি ফান করলাম, ছাড় আমায়। শুধু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বাট আমি সিরিয়াস। দাঁড়া, ইনায়াকে জানিয়ে দিচ্ছি। কথাটা বলে সত্যি সত্যি ইনায়াকে কল করলো। ফায়েজ দ্রুত শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিতে চায়, ততক্ষণে ইনায়া কল রিসিভ করেছে। শুদ্ধ চেঁচিয়ে বলে, ইনায়া, তোর বর আমাকে চুমু খেতে চাইছে, তোর হক আমাকে দিতে এসেছে। তুই দেখতে চাইলে ভিডিও কলে আয়। কথাটা বলেই মুখ চেপে হেসে ফায়েজের দিকে তাকিয়ে বলে, এসো ফায়েজ সোনা, তোমার আদর না পেয়ে পেয়ে আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি গো, এসো। ফাইজ কটমট দৃষ্টিতে শুদ্ধ দিকে চেয়ে আছে। ওপাশে এনায়েত অবদা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে, শুদ্ধ ভাই, কি হয়েছে? ফাইজ শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে তাতে দাঁত চেপে বলে, আমার লাইফে ব্রিটিশের আগমন ঘটেছে, তুমি ঘুমাও লিটিল কুইন। আজ আমি শুদ্ধবাবুকে একটু আদর করব। অভিমান ভেঙে একটা আবদার করেছে, পূরণ না করে থাকতে পারছি না। বাই বাই লিটিল কুইন। বলে কল কেটে দিল। শুদ্ধ হাসছে। ফায়েজ শুদ্ধর ফোন বেডের উপর ছুঁড়ে ফেলে সত্যি সত্যি শার্টের বোতাম খুলতে লাগলো। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, কি করছিস? আমি নিষ্পাপ বাচ্চা। ফায়েজ কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে পাপি বানাবো আমি এখন, আয় সোনা বাবু। শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে দুহাতে মুখ ঢেকে বলে, যা দুষ্টু, আমি লজ্জা পাচ্ছি। ফায়েজ রেগে বলে, বেয়াদব, তোর লজ্জা আমি ভাঙাচ্ছি, আয়। কথাটা বলে এগিয়ে আসলে শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে ব্যালকনির দিকে যেতে নিলে ফায়েজ শুদ্ধর ট্রাউজার টেনে ধরে। শুদ্ধ দ্রুত দু হাতে তার ট্রাউজার টেনে চিল্লিয়ে বলে, আয় হায়, ছাড়, বোনের ইজ্জতে নজর দিতে লজ্জা করে না? ছ্যাঁ ছ্যাঁ, কি দিনকাল আসলো। ওগো ফাড়া, দেখে যাও, তোমার ভাই তোমার হগে নজর দিচ্ছে। ফায়েজ শুদ্ধ ট্রাউজার ছেড়ে দিল। যে 3-4টে বোতাম খুলেছিল সেগুলো লাগালো। শুদ্ধর কাণ্ড দেখে হাসছে। শুদ্ধ দু হাতে তার ট্রাউজার ধরে আছে এখনো। কি বেয়াদব ভাবা যায়, তার সম্পত্তি হাত দিতে যাচ্ছিল। ফায়েজ বেরিয়ে যেতে নিলে শুদ্ধ হঠাৎই ফায়েজের সামনে দাঁড়িয়ে ফায়েজের অপর গালে আগের মতো করে জোর খাটিয়ে আরেকটা থাপ্পড় দেয়। ফায়েজ এবার অনেক বেশি অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। বিস্ময় কণ্ঠে বলে, মারলি কেন? শুদ্ধ রেগে বলে, লেট করে আসলি কেন? কথাটা বলেই ফায়েজকে শক্ত করে জড়িয়ে ধরে বিষাদ কণ্ঠে বলে, তোর আরও আগে আসা উচিত ছিল ফাইজ। আমার দম বন্ধ লাগছিল তুই লেট করলি বলে। প্রথম থাপ্পড় লেট করে আসার জন্য খেয়েছিস, দ্বিতীয়টা না বোঝার জন্য। ফাইজ মৃদু হাসলো, কিছু বলল না। তারিক নেওয়াজ মায়রাকে শুদ্ধর বাড়ি থেকে নিয়ে এসেছে। মায়রা ধীরে পায়ে এগিয়ে যায় ইরফানের রুমের দিকে। ট্রিনা বেগম তারিক নেওয়াজকে অনেকবার বলেছিল মায়রা থাকুক, কিন্তু মায়রা নিজেই ট্রিনা বেগমকে না করে দিয়েছে। তার কেন যেন ভালো লাগছে না কোথাও। সে কেন যেন খুব ডিস্টার্ব, কিছুই ভালো লাগছে না। ইরফানের উপর ভীষণ অভিমান তার। ইরফান তাকে হসপিটালেও নিয়ে যায়নি, আবার এখন শুদ্ধ ভাইদের বাড়ি থেকেও নিতে যায়নি। এগুলো তো ইরফানই সবসময় করতো। মায়েরা কখনো ভাবেনি এসব, কিন্তু আজ হঠাৎ ইরফানকে তার পাশে না পেয়ে ভীষণ অশান্তি লাগছে। মায়েরা দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দেয়। তখনই ইরফান তার ঘরের ভেতরে যে রুমটা আছে সেই রুম থেকে বেরিয়ে আসে। মায়েরাকে দেখে ইরফান দরজা লক করে মায়েরা দিকে এগিয়ে আসে। মায়েরা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হঠাৎই পায়ের গতি বাড়িয়ে মায়েরাকে টেনে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়, মেয়েটা বুঝতেই পারেনি মায়েরা শান্ত। দেখতে দেখতে 2 মাস পেরিয়েছে। মায়েরা নতুন কলেজে ভর্তি হয়েছে। মেয়েটা নতুন কলেজে ভর্তি হয়ে ভীষণ খুশি। কলেজে টুকটাক যাতায়াত হয়, নিয়মিত যাওয়ার আসাটা এখনো হয়নি। তেমন কোনো বন্ধুও হয়ে ওঠেনি এখনো। কিন্তু মায়রার ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝেই। ইরফান কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। ইরফান অনেক কথা বলে এমন তো নয়, কিন্তু লোকটার এই চুপচাপের মাঝে তাকে নিয়ে ভাবনা খুঁজে পায় না মায়রা। মায়রা যখন ইরফানের অনুভূতি একটু একটু বুঝতে পারলো, ঠিক তখন থেকেই ইরফান কেমন যেন নির্লিপ্ত হয়ে গেল। তার কোনো কিছুতেই মাথা ঘামায় না। মায়রার নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হয়। যে পাখি চাইলেই পুরো আকাশে উড়াল দিতে পারে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। মায়েরা ঘর থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যায়।
ইরফান তাকে কলেজে নিয়ে যায় না, আর তার খোঁজও নেয় না। লোকটা হঠাৎ বদলে কেন? তাহলে আগে তার যে এত খেয়াল রাখতো, সেসব কী ছিল? মায়রার মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে। সে বলতেও পারে না, সইতেও পারে না। ইরফানের এমন নির্লিপ্ততা, তাকে ইরফানের সেই প্রথম দিনগুলোর ব্যবহারের কথা মনে পড়ে যায়। তাকে একটুতেই থাপ্পড় মেরে দিত, আবার বলতো তাকে বউ হিসেবে মানে না। সেই কথাগুলো তাকে কষ্ট দিত না যদি না ইরফান মাঝখানে মায়রাকে নিয়ে এত না ভাবতো। লোকটার কি হয়েছে? তাকে বকে না, কথা বলে না, কিচ্ছু বলে না। এর যে তো দু তিনটে চারটে থাপ্পড় খাওয়া ভালো। ভাবতে ভাবতে মায়েরা ছাদে দরজায় পা রাখলে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পেছন দিকে পড়তে নেয়। তার আগেই ইরফান মায়রাকে আগলে নেয়। মায়েরা চোখ বুজে চেঁচিয়ে ওঠে, আজ তো সে শেষ। কিন্তু যখন বুঝলো কেউ তাকে ধরে নিয়েছে, দ্রুত চোখ খুলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়েরা অবাক হয়ে তাকায়। ইরফান মায়েরাকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়। চিন্তিত কণ্ঠে বলে, ব্যথা পেয়েছো? মায়েরা ঢোক গেলে, কতদিন পর একটু কথা বললো এই লোকটা তার সাথে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ব্যথা পেয়েছি। ইরফান বিচলিত হলো। অতঃপর মায়রাকে কোলে নিয়ে ছাদের কোণায় চেয়ারে বসায়। এরপর হাঁটু মুড়ে বসে মায়রা দুপা উল্টে পাল্টে দেখে। চিন্তিত কণ্ঠে বলে, কোথায় ব্যথা পেয়েছ? মায়রা চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে, কোনো কথা বলে না। ইরফান মায়রার কোনো অ্যান্সার না পেয়ে ভ্রু কুচকে বলে, স্টুপিড, বলো কোথায় লেগেছে। মায়রা আমতা আমতা করে বলে, জানি না তো। হোয়াট? মায়রা মিনমিন করে বলে, আমি পা ফেলতে পারছি না, হাঁটতে পারছি না। ইরফান উঠে দাঁড়িয়ে মায়রাকে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রাকে নিয়ে তার বেডের উপর বসালো। এরপর ফ্রিজ থেকে বরফ এনে মায়রা দুপায়ে দিয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে তা তো বুঝতে পারছে না। মায়রা এবার ওড়না দিয়ে মুখ ঢেকে হেসে ফেললো ইরফানের কাণ্ডে। ইরফান মায়রার দিকে তাকালে মায়রা মুখ স্বাভাবিক করে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে তার দুপা টেনে নিয়ে বলে, হয়েছে, আর ব্যথা নেই। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। হাতে থাকা বরফের টুকরোর মাঝ থেকে দুটো বরফের টুকরো ইরফান তার মুখে পুরে নেয়। দৃষ্টি মায়ের পানে। মায়ের অদ্ভুত চোখে তাকায় ইরফান দিকে। এতক্ষণ তার পুরো পায়েই বরফ ঘষে এখন তা মুখে পুরে নিল। কি অদ্ভুত! ইরফানের হাতে থাকা অবশিষ্ট আরও কয়েকটা বরফ ছুঁড়ে ফেলল। এরপর মায়ের পা ধরে এক টান দিয়ে টেনে তার দিকে আনে। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে নিল। বাঁ হাতে মায়রাকে টেনে কিছুটা বাঁকা করে নেয়। ডান হাত গলার ভাঁজে নিয়ে রাখে। ঠান্ডা ভেজা হাত পেয়ে মায়রা কেঁপে উঠল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মায়রার পানে। মায়রা সংকোচ ঠেলে ইরফানের দিকে তাকালো। ইরফান তার সাথে প্রায় 2 মাস হলো কথাই বলেনি। সেখানে আজ এমন অভাবনীয় একটা কাজে মায়রা অবাক না হয়ে পারছে না। মেয়েটা ইরফানের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়েই থাকে। ইরফান বড় মুখের ভেতর রেখে মায়রার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, কোথায় যেন ব্যথা পেয়েছিলে? মায়েরা ঢোক গিলে, সে তো ব্যথা পায়নি। এই লোক ধরে ফেললো নাকি? আমতা আমতা করে কিছু বলতে চায়, কিন্তু ইরফান মায়েরার কথার উত্তর না শুনেই একটানে মায়েরার গলা থেকে ওড়না সরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর তার মুখ নামিয়ে নেয়। মুখের ভেতর থেকে বরফ দুটো বের করে মায়ের গলার নিচে মাঝ বরাবর রাখে। মায়েরা কেঁপে ওঠে। বরফ দুটো সরাতে চাইল, তার আগে ইরফান মায়েরা 2 হাত চেপে ধরে। মায়েরা নড়াচড়া করতে পারে না। ইরফান মাথা তুলে মায়ের গলায় দৃষ্টি রাখে। শরীরের তাপে বরফ গলে পানি হয়, গলা বেয়ে জামার ভেতর প্রবেশ করে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সেদিকে। মায়েরা মোচড়া মুচড়ি করে অসহায় কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আমার ঠান্ডা লাগছে। ইরফান মায়রার মুখ পানে তাকালো। মায়েরা দৃষ্টির পানে ইরফান বুঝলো না। দুটো বরফ পুরোটা গলে পানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত ইরফান দৃষ্টি মায়েরা গলায় রেখেছে। মায়েরা লজ্জায় হাঁসফাঁস করে, দূরে ছিল সেটাই তো ভালো ছিল। কোন দুঃখে যে কোলে ওঠার লোভে মিথ্যে বলতে গেল। ইরফান মায়েরাকে তার দিকে টেনে নেয়। মায়েরা কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে ফিসফিসিয়ে ঠান্ডা গলায় বলে, কোথায় ঠান্ডা লাগছে? টেলমি। মায়েরা জমে গেল। বরফ গলে শরীরে লেগে যতটা ঠান্ডা লাগছিল তার মাত্রা 1000 গুণ বেড়ে গেল মুহূর্তেই। ইরফান মায়েরাকে ছেড়ে দিল। মায়েরা ঢোক গেলে ইরফানের দিকে সিটিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরাকে 2 হাতে তার থেকে খানিকটা দূরে বসালো। এরপর মায়েরার বডিতে দৃষ্টি বুলায়। মায়েরা লজ্জায় হাঁসফাঁস করে। ইরফান হঠাৎই এগিয়ে এসে মায়েরার গলায় মুখ গুজে দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়েরার গলা থেকে মুখ উঠিয়ে মায়েরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, অ্যাগেইন অ্যাক্টিং করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। আই এম ওয়ার্নিং ইউ। আমাকে জ্বালাবে না, স্টুপিড গার্ল। কথাটা বলেই বেড থেকে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়েই ওয়াশরুমে চলে যায়। মায়েরা 2 পা ভাঁজ করে মাথা নিচু করে বসলো।
ইরফান ওয়াশরুমে দরজা লাগানোর সাথে সাথেই মায়েরা দ্রুত বেড থেকে নেমে তার কাপড় বের করে জামা পাল্টে নেয়। ইরফান বের হওয়ার আগেই জামা পাল্টানো সম্পন্ন করতে পেরে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে মায়েরার দিকে একবার তাকালো। মায়েরা ইরফানকে তার দিকে তাকাতে দেখে মাথা নিচু করে নেয়। ইরফান ধীর পায়ে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। এই লোকটার আজ কি হলো? মায়েরা পিছিয়ে গিয়ে কাভার্ডের সাথে লেগে দাঁড়ায়। ইরফান খুব স্বাভাবিকভাবেই মায়েরার সামনে দাঁড়িয়ে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পেছনে কাভার থেকে তার শার্ট, স্যুট, প্যান্ট বের করে আনে। এরপর নিঃশব্দে মায়েরার সামনে থেকে সরে দাঁড়ায়। ইরফান রেডি হয়ে নিল। মায়েরা এক জায়গায় কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। ইরফান নিজেকে পরিপাটি করে নেয়। এরপর ডান হাতে হাতঘড়ি পরে নেয়। মায়েরা আর চোখে দেখলো ইরফানকে। ইরফানের হাতঘড়ি গ্লাসের ভেতর গুছে লেখা। মায়েরা খেয়াল করেছে ইরফানের ওয়ালেট হাতঘড়ির পর এই লেখাটা সবসময় দেখে। মেয়েটা ঠিক বুঝতে পারে না ইরফানের অধিকাংশ জিনিসে এই নাম লেখা থাকে কেন। কৌতূহল থেকে ইরফানকে প্রশ্ন করে বসে, গুচি কার নাম? ইরফান চুলগুলো ঠিকঠাক করে নেয়। মায়ের কথা শুনে ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকায়, জিজ্ঞেস করে, হোয়াট? মায়েরা আমতা আমতা করে ইরফান কি করে মনে করে তার হাতঘড়ির দিকে তাকালো। উল্টে ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা তড়াক করে ইরফানের দিকে তাকায়। ততক্ষণে ইরফান ঘর থেকে বেরিয়ে গিয়েছে। মায়েরা বিরক্ত হলো। আসলে কি এই লোকের প্রথম বউ ছিল? এনা আপুকে জিজ্ঞেস করতে হবে তো। ওই ঘরের কথা জিজ্ঞেস করলে বলে ফার্স্ট ওয়াইফ আছে, আবার সবখানে গুচি নাম লিখে রাখে। তার নাকি প্রথম বইয়ের নাম। বিড়বিড় করলো, ওটা গুচি নাম, বুচি হবে। কোন বুচি এই জল্লাদের গলায় ঝুলেছিল? ইরফান নাস্তা করছে। নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হবে। তারিক নওয়াজ খাওয়ার মাঝেই গলা ছেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে, মায়েরার কলেজ পাশ করে তোমার ভার্সিটি যাও। মায়েরাকে নিয়ে যাও না কেন? তোমার প্রবলেমটা বলো ইরফান। ইরফান মনোযোগ দিয়ে নাস্তা করে ব্যস্ত, যেন কেউ কিছু বলেনি। তারিক নওয়াজ ভ্রু কুচকে বলে, ইরফান। ইরফান মাথা নিচু করেই বলে, বলো, আমি তোমাকে কিছু বলেছি? ইরফান খাবার শেষ করে এক গ্লাস পানি খেয়ে বলে, শুনেছি। তারিক নওয়াজ বিরক্ত হলো ছেলের গা ছাড়া ভাব দেখে। অতঃপর বলে, মায়েরাকে নিয়ে যাও, নয়তো আমাকে উল্টো পথে যেতে হয়। ইরফান ফোনে কিছু একটা টাইপ করতে করতে গম্ভীর গলায় বলে, তোমার মেয়ে, তুমি এইটুকু কষ্ট করো? তারিক নওয়াজ ভ্রু কুচকে বলে, ও তোমার বউ, তুমি কি ভুলে গেলে? ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পকেটে ফোন রেখে হাত ঘড়িতে একবার সময় দেখলো। এরপর বাইরে যেতে যেতে বলে, আগে তোমার মেয়ে, বন্ধুর মেয়ে মানে তো তোমারই মেয়ে। কবুল বলতে বলেছিলে, বলেছি। এখন মেয়ের দায়িত্ব তুমি পালন করো। তারিক নওয়াজ অবাক হয়ে ডাকে, ইরফান। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ছেলের বউ না ভেবে ওকে ইনায়ের বোন ভাবো, তাহলে আর আমার উপর এত কাজ চাপানোর ভূত তোমার মাথায় চাপবে না। তারিক নওয়াজ বাঁকড়া হয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। তিনি হতাশ। কি হচ্ছে এসব? মাঝে 2-3 মাস ইরফান যেমন আচরণ করেছে, তারিক নওয়াজ একদম নিশ্চিন্ত হয়েছিলেন, ভেবেছিলেন সব ঠিকঠাক। কিন্তু গত 2 মাস যাবৎ ছেলেটা আবারও কেমন পাল্টে গেল। মায়েরা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তারিক নওয়াজ আর ইরফানের পুরো কথাই মেয়েটা দাঁড়িয়ে শুনল। সবশেষে বিস্ময় দৃষ্টিতে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। ইরফানের কথাগুলো মায়েরা সত্যি কিছু বুঝল না। আর না তো ইরফানের এই বিহেভগুলোর অর্থ সে বোঝে। মেয়েটার নিজেকে কেমন অসহায় লাগলো। তার দম বন্ধ লাগে। ইরফান এমন করছে কেন? সে তো জিজ্ঞেসও করতে পারে না। কি বলবে? কোনো কথাই তো খুঁজে পায় না। নীরবে উল্টো ঘুরে তার ঘরে চলে যায়। ভেবেছিল আজ কলেজ যাবে, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে তার ঘরে চলে যায়। মায়েরা ভেবেছিল কলেজ যাবে না, কিন্তু কিছু সময় পেরোতেই এই বাসায় ইনায়া ফারা আসে। ইনায়াকে ফাইজ নিয়ে এসেছে, আবার সন্ধ্যার পর নিয়ে যাবে। আর ফারা বাড়ির ভেতরে এসেছে সবার সাথে টুকটাক কথা বলার জন্য। সে ভার্সিটি যাবে। মায়েরা ইনায়ার সাথে টুকটাক কথা বলে সিদ্ধান্ত নিল সে কলেজ যাবে ফারার সাথে। ইনায়া নাকি বাসায় থাকবে না, ইনার এক ফ্রেন্ডের সাথে জরুরি দরকার আছে। মায়েরা একা একা কী করবে? এর যে কলেজ যাওয়া ভালো। ঘরে একা একা বসে থাকলে ওই লোকের কথা বেশি মনে পড়ে। তার নিজেকে কেমন অসহায় লাগে। তাই ঝটপট কলেজ ড্রেস, বোরখা আর উপরে সাদা হিজাব বেঁধে রেডি হয়ে নেমে আসে। মায়রা আর ফারাকে ফারা ভার্সিটিতে নামিয়ে দেয় ফাইজ। মায়রা কলেজ পাশ করে এসেছে মূলত ফারার কথায়। ফারা বলেছে আজ মায়রাকে তাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবে। মায়রা দ্বিমত করেনি। তার মন ভালো নয়। কলেজে তেমন কোনো বন্ধু নেই। এর চেয়ে ফারা আপুর সাথে তার ভার্সিটি ঘুরলে বেশি ভালো লাগবে। ফারা মায়রার হাত ধরে ভার্সিটির ভেতর প্রবেশ করে। মায়রা চারপাশ ঘুরে ঘুরে দেখছে। আঁকামাথায় খুঁজে পায় না। ভার্সিটির অনেক বড় এরিয়া। ফারা মায়ের হাত ধরে একটা ফাঁকা জায়গায় গিয়ে হাত নেড়ে ডাকে, নুসরাত। নুসরাত, জুই, সাজিদ, জামিল সহ আরও বেশ কয়েকজন একটা বেঞ্চের উপর কেউ মাঠেই বসে হাসাহাসি করছে। ফারাটাকে নুসরাত আর জুই উঠে আসলো। তারা একই আর হলেও ফারার রুম আলাদা। নুসরাত ফারার উদ্দেশ্যে বলে, এত লেট করলি কেন?
ফারহা তার হাত ঘড়িতে টাইম দেখে বলে, লেট হয়ে গিয়েছে, আমার এখন ক্লাস আছে। নুসরাত মায়েরার দিকে তাকিয়ে বলে, এটা কে? ফারহা মায়েরাকে দেখিয়ে বলে, ওর নাম মায়েরা, আমার বোন বলতে পারিস। ওকে রাখ কিছুক্ষণ, আমি এই ক্লাস শেষে এসে নিয়ে যাব ওকে। নুসরাত মায়েরার দিকে তাকিয়ে বলল, এটা তো কলেজ ড্রেস মনে হচ্ছে, তুমি কোন কলেজে পড়ো? মায়েরা মৃদুর স্বরে বলে, জি আপু। জয়ী ফারহার পাশে দাঁড়িয়ে বলে, ক্লাসে চল। জামিল ক্লাসের দিকে যেতে যেতে বলে, ফারহা আয় রে, লেট করলে তোর আবার অ্যাটাক ফ্যাটাক হবে। ফারহা পাত্তা দিল না জামিলের কথা, মায়েরার দিকে তাকিয়ে বলে, মায়েরা তুমি থাকো, আমি 1 আওয়ার পর এসে তোমাকে নিয়ে ঘুরবো। এখন বাই। মায়েরা অসহায় চোখে তাকালো, তাকে অপরিচিত জায়গায় কার কাছে রেখে যাচ্ছে। ফারার সাথে জুই এগোয়। নুসরাত মায়েরা হাত ধরে এসে বলে, এসো মায়েরা, তুমি আমার ফ্রেন্ডের আমানত, এসো। মায়েরা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। নুসরাত মায়েরাকে নিয়ে তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নিয়ে যায়, যেখানে সাজিদ সহ আরও অনেক ছেলে মেয়ে গোল হয়ে বসে আছে। মায়েরা ভীষণ অস্বস্তি ফিল করে, নুসরাতের উদ্দেশ্য বলে, আপু তোমরা থাকো, আমি ওদিকে গিয়ে দাঁড়াই। নুসরাত মায়েরা অস্বস্তি বুঝতে পেরে বলে, ও হো মায়েরা, সবার সাথে তোমাকে পরিচয় করে দিচ্ছি, এসো। সাজিদ মায়ের দিকে একবার তাকায়, এরপর আবারও বইয়ে মুখ কুঁচে। নুসরাত মুখ কুঁচকে সাজিদের দিকে তাকিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, এটা হলো আমাদের কালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ও তোমাকে একদমই ডিস্টার্ব করবে না, তুমি ওর কোলে উঠে বসলেও কিছু বলবে না। সাজিদ বিরক্ত চোখে তাকায় নুসরতের দিকে, মায়েরাকে আরও অস্বস্তি ঘিরে ধরে। সাজিদের পাশে বসিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, হাউ কিউট। মায়েরা অদ্ভুত চোখে তাকায় ছেলেটার দিকে। বিরক্ত হলো মেয়েটা। ধ্যাত, তার এখানে আসা একদম উচিত হয়নি। এর চেয়ে কলেজে যাওয়া ভালো। নুসরতের দিকে তাকিয়ে বলে, আপু আমি কলেজ যাচ্ছি, ফারহা আপু আসলে বলে দিও। নুসরত মায়েরার হাত টেনে বলে, আরে না না, তুমি ছোট মানুষ, এজন্যই ফারহা তোমার দায়িত্ব আমাদের উপর দিয়ে গেল। এসো বসো, তোমার গল্প শুনি। সবাই তাদের মাঝখানে জায়গা করে দিল মায়রাকে। মায়রা অবাক হয়ে তাকালো সবার দিকে। মায়রা সবাইকে খুব খারাপ লাগলো না, কিন্তু সাজিদের পাশে বসা ছেলেটা তার দিকে হা করে চেয়ে আছে। মায়রা বিরক্ত হয়ে ডাকে, ভাইয়া। শাহেদ সহ সবাই মায়রার ডাকে অবাক হয়ে মায়রার দিকে তাকায়। মায়রা দৃষ্টি অনুসরণ করে বুঝলো মায়রা শাহেদকে ডেকেছে। মায়রা খুব সুন্দর করে হেসে বলল, আমি বিবাহিত। শাহেদ কেসে ওঠে। মায়রার কথায় আর শাহেদ অবস্থা দেখে সবাই একসাথে উচ্চস্বরে হেসে ওঠে। তবে সাজিদের হাসির আওয়াজ সবচেয়ে বেশি হয়। মায়রা একটু বিব্রত বোধ করে। শাহেদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলে, সবাই হাসছিস কেন? আমি ছ্যাঁকা খেয়েছি, একটু তো সমবেদনা জানা। নুসরাত মায়রার গায়ে ঢলে পড়েছে। মায়রাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তুমি তো ছক্কা মেরে দিলে ইয়ার। এরপর নুসরাত হাসি থামিয়ে বলে, আমরা সবাই আনম্যারিড, তুমি ম্যারিড, ভালো লাগলো। তাহলে তোমার হাজব্যান্ড দিয়েই তোমার গল্প স্টার্ট করো। মায়রা আবারও অস্বস্তিতে পড়ে যায়। আসলে তার প্রবলেম হচ্ছে এখানে অনেকগুলো ছেলে। এরা না থাকলে মায়রা এতক্ষণে হয়তো মেয়েগুলোকে তার বান্ধবী বানিয়ে ফেলতো। মায়রা কিছু বলার আগেই সাজিদ বসা থেকে দাঁড়িয়ে সামনে তাকিয়ে স্যার সম্বোধন করে কাউকে সালাম দেয়। সাজিদকে অনুসরণ করে সবাই সেদিকে তাকায়। নুসরাত মায়রা উল্টো ঘুরেছিল। নুসরাত পিছু ফিরে ইরফানকে দেখে দ্রুত সামনের দিকে ফিরে ভদ্রভাবে সালাম দেয়। মায়রা নিজেও পিছু ফিরে তাকায়, খুব স্বাভাবিকভাবে তাকিয়েছিল, কিন্তু ইরফানকে দেখে তার চোখে মুখে বিস্ময়ে ভর করে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। নুসরাত নম্রভাবে জিজ্ঞেস করে, স্যার কিছু বলবেন? ইরফান মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ক্লাস ক্যান্সেল। ইরফানের কথায় সকলের মুখ চুপসে যায়। এই স্যার তো এই ভার্সিটিতে পা রেখেছেই তাদের জীবন প্যারাময় করতে। এই ক্লাস আবার ঠিক কোন সকালে দিবে, নয়তো রাতে। রাতে ভার্সিটি খোলা থাকলে হয়তো রাত 2টোর দিকে কল করে বলতো, সবাই ক্লাসে আসো। নুসরাত কথাগুলো ভেবেই হতাশ হলো। ইরফান সকলের দিকে তাকিয়ে বলো, জায়গাটা ফাঁকা করো। ইরফানের কথা সবাই মেনে নিল। নুসরাত মায়ের কানে ফিসফিসিয়ে বলে, এই প্যারাময় স্যার আমাদের জীবন বরবাদ করে দিচ্ছে, তোমাকে এই গল্প শোনাবো, এসো। নুসরাতের কথা শুনে মাইরা নুসরাতের দিকে অবাক হয়ে তাকায়। ইরফান যে এই ভার্সিটির টিচার এটা সে জানতো না। এতক্ষণে সবার কথা শুনে বুঝলো ইরফান এই ভার্সিটির টিচার। নুসরাত মায়রার হাত টেনে বলে, এসো মাইরা। মায়রা ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ও যাবে না। নুসরাত সহ সবাই অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তারা বোঝার চেষ্টা করছে ইরফান কথাটা কার উদ্দেশ্যে বলল। সবার মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসে, ফারহা মায়ের কেউ একজন। ফারহার সাথে শুদ্ধ স্যারের একটা সম্পর্ক আছে। শুদ্ধ স্যারের আবার ইরফান স্যারের ভাই। কাহিনী হলো ঘুরে উল্টে মায়রা ইরফানের কেউ। নুসরাত ভ্রু কুঁচকে তাকায়। আপাতত তার মাথায় যা আসলো সে ভাবনা থেকে মায়রাকে প্রশ্ন করে, এটা তোমার বড় ভাই নাকি মায়রা? নুসরাতের কথা শুনে মায়রা চোখ বড় বড় করে তাকায় নুসরাতের দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে। মায়রাকে সবাই চুপ থাকতে দেখে বুঝলো নুসরাত ঠিকই ধরতে পেরেছে। সবাই একটু অবাক হয় ইরফানের বোন মায়রা ভেবে। তবে মায়রা ইরফানের আত্মীয় হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তো নুসরাতের কাছে লাগছে। সে যে এই স্যারের নামে একটু একটু বদনাম করে ফেলেছে মায়ের কাছে। কাঁদো কাঁদো মুখ করে মায়ের কানের কাছে গিয়ে আবারও ফিসফিসিয়ে বলে,
তোমার ভাই নাম্বার ওয়ান ভালো মাইরা, এখন বাই। শাহিদ তো রীতিমতো ঘামছে, এই ডিপ জলের বনের দিকে তাকিয়েছিল, জানলে তো তাকে স্যার চিবিয়ে খাবে। শাহিদের এদের রেখে দ্রুত পায়ে জায়গাটা প্রস্থান করে। একে একে সবাই চলে যায়। মায়েরা ভ্রু কুঁচকে ইরফানের দিকে তাকিয়ে আছে। তাকে কলেজে নিয়ে আসেনি ভাবতে মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলো। উদ্দেশ্য কলেজ যাবে। এই লোকটাই ভার্সিটি টিচার, জানলে তো জীবনেও আসতো না এখানে। ইরফান মায়রাকে কিছু বলল না, খুব সুন্দরভাবে মায়রার পিছু পিছু হাঁটে। মায়রা বুঝতে পারলো ইরফান তার পিছু পিছু আসছে। মায়রা পায়ের গতি বাড়ায়, তবে ইরফানকে পিছিয়ে ফেলতে পারে না। ভার্সিটি থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে যেতে ইরফান মায়রাকে টেনে একটা ভেতরের দিকে রাস্তায় নিয়ে যায়। মায়রা চেঁচিয়ে উঠতে নিলে ইরফান মায়রার মুখ চেপে ধরে। সেকেন্ড পেরোতে ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে নেয়। এটা রাস্তা, ফাঁকা হলেও মানুষ আছে। মায়রা নিজেও আর চাইলো না ইরফানকে সরিয়ে তার কলেজের দিকে যেতে চায়। কিন্তু ইরফান মায়রার হাত টেনে শক্ত কণ্ঠে বলে, এখানে এসেছো কেন? মায়রা বিরক্ত হয়ে বলে, আমার হাত ছাড়ুন, আমি কলেজ যাব। ইরফান কিছু বলল না, হাত ছেড়ে বলে, গো। মায়রা ইরফানের দিকে তাকালো না, হাঁটতে লাগলো। ইরফান মায়রার পিছু পিছু হাঁটে। ইরফানদের ভার্সিটি থেকে 10 মিনিট হাঁটলেই মায়রাদের কলেজ। মায়রা কলেজ গেটের ভেতর ঢুকলে ইরফান সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মায়রা দ্রুত পা চালায়, এখনো একটু সময় আছে, ফার্স্ট ক্লাস হয়তো এখনো শুরু হয়নি। তাড়াহুড়োয় যেতে গিয়ে মায়রা কারোর সাথে ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো তার এক ম্যাডাম জিভে কামড় দিয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি ম্যাম। মায়রাদের বায়োলজি ক্লাস নেই ম্যাম, অন্তরা নাম তার। এখন তো এই ম্যামের ক্লাস, কোথায় যায় তাহলে? মায়রা গলা ছেড়ে জিজ্ঞেস করে, ম্যাম আপনার কিছু লাগবে? মায়রা অন্তরার মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশা। এই ম্যামকে খুব বেশি বয়স লাগে না, ভালোই ইয়াং লাগে। অন্তরের চোখে মুখে কিছুটা বিরক্তি, দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে, না ক্লাসে যাও। মায়রা মাথা নেড়ে কলেজের মাঠ পেরিয়ে ক্লাসরুমের দিকে যায়। অন্তরার বাবা গ্রাম থেকে এসেছে, এজন্যই মূলত মেয়েটা তার বাবাকে বাসার চাবি দিতে বেরিয়ে যাচ্ছে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করে। এরপর সামনে তাকিয়ে কলেজ গেটের বাইরে এক পা রাখতে গিয়েও তার পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় গেটের ডান পাশে দাঁড়ানো ইরফানের দিকে। ইরফান মাথা নিচু করে ফোনে কারোর সাথে কথা বলায় ব্যস্ত। অন্তরা গেটের হাতল শক্ত করে ডান হাতে চেপে ধরে, চোখ জোড়া পানিতে টইটম্বুর। বিড়বিড় করে, ইরফান। নতুন শুনছো আমার চ্যানেলে, প্লিজ একটা সাবস্ক্রাইব করো।